পরিবর্তনের এই সময়ে আমরা শুনতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা চোখ রাখছেন, স্বাগত জানাচ্ছি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারপর এক রক্তক্ষয়ী সময়ে পার করে স্বৈরাচারী সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। দীর্ঘ সময় ধরে যে অন্যায়, অবিচার, সুশাসনের অভাব, সেই সব কিছু মিলিয়ে রাষ্ট্রযন্ত্রে যে জং ধরেছে, সেগুলো পরিষ্কার করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে মানুষের আকাশ সমান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণ খুব একটা সহজ হবে না, তবে তা অসম্ভব নয়। সম্ভব হবে যদি তৈরি হয় জাতীয় ঐক্য এবং সরকারের সময় উপযোগী এবং বাস্তবধর্মী বিভিন্ন সিদ্ধান্ত। সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে এসে যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি বাংলাদেশকে তুলনা করেছিলেন একটি পরিবারের সঙ্গে। এরপরেও নানা সময় তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ কিংবা যে কথা বলেছেন, সেখানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। 10 আগস্ট এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের করা একমাত্র আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় ঐক্য নিশ্চিত করা। এছাড়াও তিনি 25 আগস্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন আমাদের সবার দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। বিভিন্ন সময়ে তার বলা কথাগুলোর চলুন একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই দেশে রহমত দান করো আল্লাহ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসেনি কোনো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঐক্যের ডাককে আমরা তুলনা করতে পারি 1990 সালের নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে মুক্তির পরে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছিলেন। সেটি কতটা সফল করতে পারবো আমরা এই ঐক্যের ডাক, সেটি আমাদের সকলের উপরে নিশ্চয়ই অনেকখানি নির্ভর করছে। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি চাই ঐক্য ও একতা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব অপূর্ব জাহাঙ্গীর, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর জনাব ইমাম রিয়াদ মাহমুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিভিন্ন সময় যে পরিবারের কথা শুনেছি, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা শুনেছি, সেই বাংলাদেশের বৈশিষ্ট্যগুলো আসলে কি হবে? বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তো হচ্ছে আমার কাছে মনে হয় যে এই দেশের মানুষ। আমরা প্রচণ্ড ইমোশনাল একটা জাতি, এবং ইন আ গুড সেন্স আমরা, এবং সেটা বোধহয় এই জুলাই আগস্ট মাসে আমরা সবচেয়ে বেশি টের পেয়েছি যে আমরা কতটুকু মানে দেশকে ভালোবাসার আমাদের কি পরিমাণ। এছাড়া আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা অত্যন্ত সোজা সাপটা ধরনের মানুষ এবং অত্যন্ত সরল, এটার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা অ্যাডাপ্টেবল। আমরা যেমন এটা হয়তো এটা নেগেটিভ দিক আছে যে আমরা 15 বছর তো স্বৈরাচার অ্যাডাপশন করেছি, আমরা উই অ্যাডাপ্টেড দ্য সিচুয়েশন। তারপর যা হলো এবং তারপর হলো, এবং এখন সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে এটার সবচেয়ে ভালো দিক এবং
যেটা আমার মনে হয় যে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে সবার মধ্যে না একটা মানে এভরিবডি ইজ নাও আ স্টেক হোল্ডার অফ দিস কান্ট্রি। এটা কিন্তু লাস্ট 15 বছর আমরা ছিল না, একদমই ছিল না। মানে ইদার ইট ওয়াজ আ স্বৈরাচারী শাসন, তাদেরই দেশ। আপনি একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে সাবেক প্রধানমন্ত্রী যখন ভাষণ দিত, আমি থাকতো, আমরা থাকতো না। যতগুলো প্রেস কনফারেন্স দেবেন ম্যাক্সিমাম টাইমে আমি থাকতো। আমার মনে হয় আমরা এখন আমরা বলতে শিখছি। যেমন বন্যার এই অবস্থা, এবং তারপর যখন 5 তারিখের পর যখন পুলিশ ডিউটিতে আসছিল না, তখন যেভাবে পাহারা দেওয়া হচ্ছিল, মানে এভরিবাডি থট দে ওন দ্য কান্ট্রি অ্যান্ড দ্যাটস হোয়াট সাপোজ টু বি। সো এইটা তো একটা বড় চেঞ্জ, এবং এইটাই মনে হয় বাংলাদেশের মানুষকে, এবং মানে এইটা তো অন্য কোথাও হবে না, এটা আমাদের দেশেই আমার কাছে মনে হয় সম্ভব। এবং এইটাই মনে হয় সবচেয়ে বড় আশার বাণী যে এখন আমরা বলতে পারি এটা আমাদের সবার দেশ। আমি ইমাম রিয়াদ মাহমুদ, আপনার কাছে শুনতে চাই, আপনি একজন উন্নয়ন কর্মী হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার কি মনে হয় আমাদের বর্তমান বাস্তবিকতায় এই যে এক পরিবারের কথা আমরা বলি, বা যে বাংলাদেশ একতার বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে কি কি প্রতিবন্ধকতা আসলে আছে? প্রথমত আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং সবাইকে, এবং স্বাগত জানাই নতুন এই বাংলাদেশের একক পরিবারের যে আবহ, সে আবহে আমাদের বাংলাদেশে। আমি যদি বৈষম্যের ইতিহাস যদি যাই, তাহলে দেখা যাবে যে বৈষম্যের প্রকট ইতিহাসটা শুরু আসলে ঔপনিবেশিক আমলে। আপনি শুনতে অবাক হবেন যে বাংলাদেশ, এই ভূখণ্ডরা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, এবং মাত্র 200-250 বছর আগে এটা আস্তে আস্তে দারিদ্র্যের দিকে যাওয়া শুরু করে শোষণের কারণে। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পরও যে সিচুয়েশনগুলো ছিল, সেখানে কিন্তু শোষণটা থেকে গিয়েছে নানা প্রকরণে। কখনো নিজেরাই আমরা নিজেদের শোষণ করেছি, কখনো পাকিস্তানিরা শোষণ করে গেছে। তো বৈষম্যের সাথে এই শোষণটার একটা সম্পর্ক আছে। একতাবদ্ধ হওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই শোষণ। যেখানে শোষণ থাকবে সেখানে শোষিত থাকবে, সেখানে বিভেদটা থাকবে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে নানা কায়দায় বিভিন্ন সময়ে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন ছিলেন, তারা হয়তো এই শোষণটাকে অস্ত্র হিসেবে নিয়েছেন বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাতে কি হয়েছে, একটা ডিপ্রাইভ জনগোষ্ঠী, শোষিত জনগোষ্ঠী হয়েছে। সেই শোষিত জনগোষ্ঠী শুধু আর্থিকভাবে শোষিত না, স্বাস্থ্যগতভাবে শোষিত, পুষ্টিগতভাবে শোষিত, তারা দারিদ্র্যের মাধ্যমে শোষিত হয়েছে, তারা ক্ষুধার মাধ্যমে শোষিত হয়েছে, তারা এমনকি আপনি যদি বলেন যে পরিবেশ বিপর্যয়, এটাও শোষণের একটা নামান্তর। তো আমি দায়ী করব সেটাকে, যে মানসিকতা মানুষকে শোষণের মধ্যে ফেলে, সেটাই অগণতান্ত্রিক, সেটাই বৈষম্যের মূল কারণ। তাহলে একতাবদ্ধ হতে গেলে আমাদের মূল জায়গাটা হচ্ছে শোষণের যন্ত্রগুলোকে উৎপাটন করতে হবে। অর্থাৎ আমি আপনি এদেশে সবাই সমান অধিকার রাখি, সাংবিধানিকভাবে আমাদের অধিকার সমান। কিন্তু সেটা যদি কোনো কারণে কারো অধিকার বেশি হয়ে গেছে, কারো অধিকার খর্ব হয়ে গেছে, তখন বুঝবেন যে দেশটা ভালো চলছে না। তাহলে যদি বৈষম্য ঠেকাতে হয়, তাহলে বা এক পরিবার হতে হয়, তাহলে এই অসাম্যটাকে ঠেকাতে হবে। অর্থাৎ সাংবিধানিক অধিকারটাকে পূর্ণমাত্রায় চর্চা করার সুযোগ থাকতে হবে। তাহলে আমরা ওই ক্ষুধা থেকে বেরোতে পারবো, দারিদ্র্য থেকে বেরোতে পারবো, এবং আমরা যদি বলি যে পরিবেশ দূষণের কারণে আমরা যে মারাত্মক সিচুয়েশনের কবলে পড়তেছি, সেটা থেকে বেরোতে পারবো। তো মূলত আমাদের ঐক্যের দরকার এই কারণে। আর এই ঐক্য শুধুমাত্র ব্যক্তিতে ব্যক্তিতে নয়, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, সংস্কৃতিতে সংস্কৃতিতে, মননে মননে, এমনকি বয়সে বয়সে। একটা শিশুর সাথে সামাজিকভাবে একজন রাজনীতিবিদের সম্পর্ক কী, একজন অ্যাডমিনিস্ট্রেটরের সাথে একজন কৃষকের সম্পর্ক কী, এই সম্পর্কগুলোর একটা জ্যামিতিক নির্ণায়ক দরকার। তা না হলে ওই যে সার বলা, কান ধরে উঠবস করা, এই যে কালচার, এটা কিন্তু খুবই বড় ধরনের মানে বৈষম্য সৃষ্টিকারী বিভেদ তৈরি করে। অনেক ধন্যবাদ আপনাকে। আবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসতে চাই আমি। এই যে একটা বিভাজন কিংবা বৈষম্যের সংস্কৃতি আমাদের রয়েছে, সেই জায়গাটাই যদি বলি, আমরা বিশেষভাবে বাংলাদেশের জন্য যেটা হুমকির কথা, আমাদের ধর্ম নিয়ে বৈষম্যের কথা, যাদেরকে এক গোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয়, সংখ্যাগুরু একজনকে বলা হয়, যেটার
পক্ষে আমরা অনেকেই এখন নেই, বাংলাদেশি হিসেবে আমরা সকলে পরিচিত হতে চাই, যেটা প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাও তার এক বক্তব্যে বলেছেন যে আপনি বাংলাদেশি হিসেবে আপনার অধিকার চাইবেন, কোনো ধর্ম বা কোনো জাতির অধিকার আপনি চাইবেন না। এই যে নানা সময় নানাভাবে আমাদের বিভাজন করে রাখা হয়েছে, সেটা সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, এই দায়টি আসলে কার? এই দায়টি তো আমি সবচেয়ে বেশি বলবো, এই দায় ৭১-এর পর থেকে আসলে অনেকের। যদি ইতিহাস ঘাটি, এই দায় আসলে ৭১-এর পর থেকে অনেকের, কিন্তু সেটা একটা লম্বা আলোচনা, সেদিকে না যে আমি লাস্ট ১৫ বছর বা ১৬ বছর যদি চিন্তা করি, এই যে আপনি বললেন সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা তো একটা ওয়ার্ড হতে পারে না। মানে আমার কাছে তো মনে হয় সংখ্যালঘু সংখ্যাগুরুটা তো একটা পলিটিক্যাল ওয়ার্ড। আমরা তো বাংলাদেশি, আপনি যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা সবাই বাংলাদেশি হিসাবে আমাদের হাক চাবো, এবং সেটাই হওয়া উচিত ছিল। কিন্তু যেটা হয়েছে গত ১৫ বছর ১৬ বছরে সবচেয়ে বেশি যেটা হয়েছে, যে এটাকে একটা মানে একটা প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের খেলায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ভুলটা, মানে ভুলের শুরু যদি একটু বলি, এটা আমরা তো ৭১-এর অ্যাকচুয়াল ইতিহাসটা আমরা কখনো জানতে পারিনি। দেখবেন এখন অনেক ব্যান্ড বই সামনে আসছে, অনেক অনেক কিছু কিন্তু সামনে আসছে। দেখবেন আমরা মানে এখনকার পাঠ্য বইগুলো লাস্ট ১৫-১৬ বছর যাচ্ছে, এগুলো দেখে যেটা একটা প্রকারের খুব বাজে ন্যারেটিভ, মানে স্ক্রিপ্ট খুব বাজে, মানে একদম মানে বস্তা পচা বাংলা সিনেমা যেরকম, বাংলা বা যে কোনো সিনেমা যেটা হয় একদম ওরকম। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে ইতিহাস তো তা না। এবং এই অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টের খেলায় যেটা হয়েছে, আমরা আমাদের অনেক জাতীয় নায়কদের কথা ভুলে গেছি, যাদের অবদান ছিল। আমরা চলে গেছি এক খেলায় যে হয় তুমি আওয়ামী লীগ, নয় তুমি রাজাকার। তো এইটা আমার কাছে মনে হয় যে এইটা ওই পরিবার, এটার জন্য পরিবারটা কখনো হতে পারেনি। পরিবারে কি হয়, আপনার যদি ভাই বোন থাকে, যেমন আমার ২জন ভাই বোন আছে, আমরা প্রচুর ঝগড়া করি বিভিন্ন বিষয় নিয়ে, এবং ইভেন পলিটিক্যালিও প্রচুর ঝগড়া হয়। যে কিন্তু ও তো আমার ভাই এবং ও তো আমার বোন, এবং আলটিমেটলি তো আমি ওর জন্য জীবন, ওর যদি কোনো কিছু হয় আমি তো জীবন দিয়ে দিব, ও আমার জন্য জীবন দিয়ে, এটাই তো হওয়ার কথা। সিম্পলি তো তাই। মানে জিনিসটা যদি আমি কমপ্লিকেটেড না করি, আমাদের একটা ছোট্ট দেশ, এখানে এতজন মানুষ, আমরা মোটামুটি দেখবেন যে মানে সার্কেলের সবাই খুব চেনা জানা থাকে। মানে দেখা যায় না যে আমরা একজন আরেকজনকে চিনি, মানে আমাদের সম্পর্কটা খুব একটা বেশি দূরের কেউ না, একটা কমন পার্সন বের করে দেওয়া যায়। এতই ছোট একটা দেশ, আমরা তো আমাদের তো সবচেয়ে বেশি এক হয়ে থাকার কথা। আমাদের তো কোনো জাতিগতভাবেও বিভাজন ওরকম নাই, আমরা কেন এটাকে সেপারেট করছি? অপূর্ব জাহাঙ্গীর, আপনি কি মনে করেন যে এই যে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে রাখা, কিংবা এই যে ধর্মীয় সেন্টিমেন্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যে তোমরা সংখ্যালঘু, তোমাদের উপর আক্রমণ আসতে পারে, এই ধরনের ব্যাপারগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক মনে করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য? একটা তো বড় অংশ রাজনৈতিক বটে। আমরা এতদিনকে একটা জুজুর খেলা দেখিনি? দেখেছি তো একটা জুজুর খেলা, যে আপনার টুপি এবং দাড়ি থাকলে ও আচ্ছা এটার একটা ন্যারেটিভ আছে, আমি আওয়ামী লীগ না হলে আমার সাথে মুক্তিযুদ্ধর কোনো দেনা পাওনা নাই, এই ন্যারেটিভ তো দেখেছি। কিন্তু এই ন্যারেটিভ তো এক্সিস্ট করেছে এতদিন। সো এটা তো একটা বড়, আমি কেন আমার একজন আমার চেয়ে দেখতে ডিফারেন্ট দেখে আমার তাকে ভয় পেতে হবে? আমার একদম সিম্পল কথা, যেহেতু আমার বয়সও অত বেশি না, আমি একদম সোজা সাপটা ব্যাপার থেকে জিনিসটা দেখি, যে আমাকে কেন ভয় পেতে হবে? আমি কেন অন্যের একটা তত্ত্ব গ্রহণ করতে আমার খারাপ হবে কেন? মানে যদি বাক স্বাধীনতা থাকে, আপনারও একটা তত্ত্ব থাকতে পারে, আমারও একটা তত্ত্ব থাকতে পারে, এবং এটার জন্য তো আমরা একসাথে চা খেতে পারবো না, তা তো হতে পারে না। কিন্তু আমরা তাহলে এই বৈষম্য সৃষ্টি করলাম কেন? এই বিভাজনে তো আমাদের মানে লাস্ট ১৫ বছরের স্বৈরাচারী শাসনের একটা বড় ভূমিকা আছে। আমরা তো দেখেছি যে লাস্ট যেই প্রেস কনফারেন্সে টেকনিক্যালি ওনাকে ডুবালো, এখানে তো ওই কনটেক্সট আনার দরকারই ছিল না। রাজাকারের বাচ্চারা পাবে না, এটা তো কোনো মানেই নেই। কিন্তু আকবারায় বলা, মানে আমার কাছে মনে হয় যে আপনি যদি এখন তো আমরা চলে আসছি, সামনে যদি পিছনে ইতিহাস দেখেন, আপনি দেখবেন অনেক মানে ইউজলেস কথা বলা হয়েছে, মানে যেগুলো দরকার ছিল না, এবং নিজের বিপদ কিছুটা নিজে ডেকে আনার মতো। সো এই বিভাজনগুলো আমার মনে হয় সামনের বাংলাদেশে আমরা কেউই দেখতে চাই না। এবং এমন একটা মানে চাওয়াটা কি আসলে, ধরেন চাওয়াটা হচ্ছে যে একই টেবিলে যাতে বসে আড্ডা দেওয়া, বাংলাদেশকে নিয়ে কথা বলা যায়, এবং এক একজনের ভিন্ন মত থাকবে, এক একজন, তাতে কোনো সমস্যা নেই, একদমই কোনো সমস্যা নেই। আমরা যাতে এটা মাথায় রাখি যে ভাই আমরা একটা পরিবার, তোমার একটা মতামত থাকতে পারে, আমার একটা মতামত থাকতে পারে, এবং দেয়ার হ্যাজ টু বি আ মিডল গ্রাউন্ড ইন দ্যাট।
অ্যান্ড উই হ্যাভ টু, আমাদের আর্টস থাকতে হবে যে আমরা মিডল গ্রাউন্ডটা পাবো। সো একদম। এটাই আমার কাছে মনে হয় যে অনেক ধন্যবাদ। আমি ইমাম রিয়াদ মাহমুদ আপনার কাছে এবারে জানতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক বিভাজনের কথা অনেকক্ষণ আমরা বললাম, তার বাইরেও তো যখন আমরা একটি শ্রেণী বৈষম্যের সমাজ দেখি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা তো আর পুঁজিবাদ সমাজেরই একটা অংশ, আমরা সেটি বাংলাদেশেও রয়েছে, সেখানে ধনী দরিদ্রের পার্থক্য আছে, সেখানে শাসক এবং যারা আমরা সাধারণ জনগণ আছি তাদের মধ্যেও একটা পার্থক্য থেকেই যায়, সেটা চিরন্তন আমরা দেখেছি। এই বিভাজনগুলো বজায় রেখে কি একটি ঐক্য কিংবা একটি পরিবার গঠন করা সম্ভব, আপনি কি মনে করেন? যদি পরিবারের কথা বলি, মানে পরিবার তো আসলে একটা পরিবারে যারা বসবাস করে সবাই পরিবারের। এখন দেখা গেল ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, আপনি তাকে পরিবারের বাইরে ঠেলতে পারছেন না, কিন্তু ওইটা কিন্তু পারফেক্ট পরিবার না, তাই না? তার মানে একটা ভালো পরিবার, শুধু পরিবার না, ভালো পরিবার বলতে যেটাকে মিন করে সেটা হচ্ছে যে সবাই একাত্মবদ্ধ থাকা, সবাই সবার পাশে থাকা। হ্যাঁ, এটা সত্যি কথা। কখনো একটা পরিবারের একজন অনেক আর্থিকভাবে সক্ষম হন, একজন একটু কম সক্ষম হন, কিন্তু তার মানে এই না যিনি সক্ষম হয়ে গেছেন তিনি আর কম সক্ষমকে চিনবেন না। বিষয়টা এমন হওয়া উচিত না। যে যেটা বললেন যে এখানে সবাই এক টেবিলে বসে কথা বলার সুযোগ। এখন আপনি একজনকে শ্রদ্ধা করেন বলেই যে তার পার্টিজান হয়ে যাবেন, এটা ভাবা অবান্তর। আপনি একজনের ব্যাপারে কম বলেন তাই বলে আপনি তাকে ঘৃণা করেন, এমন মনে করা অবান্তর। কিন্তু আমাদের মধ্যে বিভাজনটা কিন্তু এভাবে হয়ে আসছে। আপনি অমুককে কেন শ্রদ্ধা করেন নাই, আপনি অমুকের বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন, তার মানে আপনি ওইটা। এই যে একটা বিষয়, বা আপনি একটু ধার্মিক হয়েছেন তার মানে আপনি ওইটা, এই ধরনের পার্টিজান জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভাবতে হবে যে হ্যাঁ, সবার সমান অধিকার আছে এই রাষ্ট্রে। আমি আমার ভাবনার প্রতিফলন আমি আমার মধ্যে দেখাতে পারি। আমি আরেকজনের ভয়ে কেন আমার ভাবনাকে লুকিয়ে রাখবো? আমি আমার মতো করে বলবো। এটা আরেকজনের পছন্দ হচ্ছে না, কিন্তু আমি আশা করব তিনি আমার মতে সহনশীল হবেন, এবং আমিও তাকে এটাই বোঝাবো যে আপনার মতো আমি সহনশীল। এই সহনশীলতার চর্চাটা খুব জরুরি। এতদিন আমরা যেটা দেখে আসছি যে সহনশীলতা জিনিসটাই ছিল না। আপনি লাস্ট তৃপ্তি চৌধুরীর যে টক শোতে যেটা হয়েছে, এটা হচ্ছে অসহনশীলতা এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, এবং যেটা কিন্তু ইম্প্যাক্ট করেছে। আমরা কিন্তু এটা অনেকে সহ্য করে গেছি, নীরবে সহ্য করেছি বা যে কোনোভাবে সহ্য করেছি। উন্নয়ন সেক্টরে কিন্তু এরকম হয়েছে, এখানেও পার্টিজান চর্চা হয়েছে। এখন দেখা যাচ্ছে কেউ একটু মানে হয়তো সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা কম, তিনি দেখা যাচ্ছে যে উনি কাজই পাননি, বা উনি ডেভেলপমেন্ট সেক্টরে ওনাকে পার্টিজান করে রাখা হয়েছে। সেখানে আবার সিভিল সোসাইটিকে ডিভাইড করা হয়েছে, এই সিভিল সোসাইটি এই পার্ট, ওই সিভিল সোসাইটি ওই পার্ট। এইটা কাম্য না। সিভিল সোসাইটি আমরা যেভাবে দেখি, এই সিভিল সোসাইটির মধ্যে আমাদের মূল জায়গাটা থাকে যে হ্যাঁ, আমার সাংবিধানিক অধিকার, রাষ্ট্র যে অধিকার আমাকে দেবে, বা সামাজিকভাবে আমি যেটা অধিকার চর্চা করার সুযোগ রাখি, সেইটাতে আমার সমান সুযোগ তৈরি করা। এটা নিয়ে আমরা স্লোগান দিই, কিন্তু যখন দেখা যাচ্ছে আপনি স্লোগান দিতে গেলেই আপনাকে বিপরীত দিকে মেরুতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইটা অসহিষ্ণুতা। এমনকি এখন যে সরকার বা ভবিষ্যতে যারা আসবে তারাও যদি মনে করে না আগে যারা ছিল তাদের মধ্যে কেউই ভালো মানুষ ছিল না, সেটাও ভুল হবে। আবার এখন যারা আসছে আর আগে যারা ছিলেন তারা যদি মনে করেন যে না একদম সব শেষ হয়ে গেল, এটা অসহিষ্ণুতা। অর্থাৎ এখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে জানতে চাই, এই যে বৈষম্য দূর করার জন্য একটি আন্দোলন হলো, কোটার বৈষম্য থেকে সেটা আসলে সামগ্রিক বৈষম্য দূর করার আন্দোলনে পরিণত হলো, এরপর যে সরকার গঠন হলো তাদের কাছে আসলে সবচেয়ে বড় প্রত্যাশা যদি বলি সেটা হচ্ছে বৈষম্য দূর করা, এবং চ্যালেঞ্জও বটে এটা। এই দীর্ঘদিনের সংস্কৃতির পর বিভিন্ন সেক্টরে যে বৈষম্য তৈরি হয়েছে সেটা দূর করা। আপনারা বা এই সরকার, অন্তর্বর্তী সরকার কি কোনো পলিসি গঠন করেছেন এগুলো দূর করার জন্য, বা ভবিষ্যতে কি করবেন বলে আপনি জানেন? প্রথমত অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ। উনি যেমন একটা ওনার স্পিচে বলেছিল যে রন্ধ্রে রন্ধ্রে ব্যাপারগুলো ঢুকে গেছে, এবং ঠিক তাই। মানে আপনি যদি একদিনের মধ্যে ক্লিন আপ করতে চান, এটা একটা ডিজাস্টারে পরিণত হবে, এটা ইম্পসিবল একটা ব্যাপার, কিন্তু করতে হবে। এবং আমি মনে করি যে এই সরকারের অবশ্যই এটার দিকে নজর আছে, এবং এটাই ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস যেটা করা। আমি একটু ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করব, যে এই যে গল্পটা যে আমরা একই পরিবারের মধ্যে বিভিন্ন মতামত থাকা ছাড়াও যে করা যায়, মানে আমার কাছে মনে হয় লাস্ট 15 বছরে আমরা আমি বিশ্বাস করি আমরা সবাই একটা শিক্ষা পাইছি।
এবং সব মানে এখন যে সরকার আছে এবং পরবর্তীতে যে সরকার আসবে, আমরা সবাই মনে হয় একটা শিক্ষা পেয়েছি। কারণ মানে আপনি গত সরকারের কাছের মানুষ থাকলেও আপনি কি খুব বলতে পারবেন যে আপনি খুব মানসিকভাবে ভালো ছিলেন? আমি মনে করি না। মানে আমি হয়তো জিনিসটা সিম্পলিফাই করছি, বাট আমি মনে করি যে ওনাদেরও তো বিবেক বলে, সব বাংলা মানুষের তো বিবেক বলে একটা ব্যাপার থাকে। আওয়ামী লীগের সিম্পাথাইজার দেখে যে বিবেক থাকবে না তা তো না। তো এই ব্যাপারটা আমার কাছে আমি বিশ্বাস করতে চাই যে আমরা সবাই এই শিক্ষাটা পেয়েছি। ওই বারবার আমাদের